আগামী দিনে বিজেপি বাংলায় ঘটিবাটি চাটি হারা হবে। এদের শুভেন্দুবাবুরা ৭৭ ছিলেন, কমে ৭টায় না পৌঁছে যান সেটা দেখুন। এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিজেপি ছেড়ে প্রাক্তন ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এই মুহূর্তে সব থেকে বড় খবর কারণ আমরা প্রত্যেক দিন প্রায় দেখতে পাচ্ছি বিজেপি ছেড়ে বামেদের মানে সিপিআইএম ছেড়ে কোনো না কোনো নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এআইটিসির মুখপাত্র তন্ময় ঘোষ। না, আগামী দিনে বিজেপি বাংলায় ঘটিবাটি চাটি হারা হবে। এদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করে তবেই বাংলার মানুষ দম নেবে, নিঃশ্বাস নেবে। যে বিজেপি এবং আরএসএস ভারতবর্ষের বহুত্ববাদকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে, যে বিজেপি এবং আরএসএস ভারতবর্ষের সংবিধানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে, সেই বিজেপিকে এই বাংলার মাটি থেকেই উৎখাত করার পদ্ধতি শুরু হয়েছে। কারণ এই বাংলার মাটি একসময় ব্রিটিশদেরকে তাড়ানোর জন্যে প্রথম যখন জাগ্রত হয়েছিল সেটা বাংলার মাটি। সেই বাংলার মাটি থেকেই যেমন ব্রিটিশদের তাড়ানো শুরু হয়েছিল, তেমনি বিজেপিকেও ভারতবর্ষের মাটি থেকে রাজনৈতিকভাবে উৎখাত করার পদ্ধতি এই বাংলার মাটি থেকেই শুরু হবে। মানে কি শুরু করেছেন আপনারা? কোনোদিন উত্তরবঙ্গের কোনো নেতাকে যোগদান করাচ্ছেন, দক্ষিণবঙ্গের নেতাকে যোগদান করাচ্ছেন, আবার এই বসিরহাটের একজন প্রাক্তন এমএলএ, বিজেপির একজন বড় নেতা এবং খুবই নামি দামি একজন ফুটবলার, তিনিও বলছেন বাংলা বাঙালি। এই যে বাংলা বাঙালি কি শুরু করেছেন বলুন তো? বাঙালি ভার্সেস বিজেপি করে দিয়েছেন এখন তৃণমূল, সিপিএম, আইএসএফ, কংগ্রেস, বিজেপি এত দল থাকতে। না, এই লড়াইটা তো সত্যিই তাই, বিজেপি ভার্সেস বাংলা এবং বাঙালি। কালকে আজকে ২১শে বইমেলার মাঠে দাঁড়িয়ে আছি, এই মঞ্চে কালকে শেখ আমির ছিলেন। শেখ আমির মালদার বাসিন্দা, পরিযায়ী শ্রমিক, রাজস্থানে কাজ করতেন। তাকে বাংলা বলার জন্যে সে আধার কার্ড দেখিয়েছিল, তা সত্ত্বেও তাকে সেখানে জেলে ভরে দেওয়া হয়েছিল। তারপরে তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়, কারণ কি তার অপরাধ, সে বাংলা ভাষায় কথা বলে। তো যারা বাংলাকে এইভাবে দেখে, বাংলা মানুষকে যারা এইভাবে দেখে, যাদের কাছে বাংলা ভাষা বলা অপরাধ, যে বাংলা ভাষা ভারতবর্ষকে জাতীয় সঙ্গীত উপহার দিয়েছে, যে বাংলা ভাষা পৃথিবীর অন্যতম মিষ্টি ভাষা হিসাবে গৃহীত হয়, শুধু বাংলা ভাষা কেন বলবো, সারা ভারতবর্ষের যত রকম ভাষা আছে, সংস্কৃতি আছে, তাদের নিজস্বতা আছে, জাতিসত্তা একটা নিজস্বতা আছে। এতগুলো জাতিসত্তাকে মিলেই ভারতবর্ষ। একটা পরিবারে যেমন অনেক ভাই বোন মিলে পরিবার তৈরি হয়, ভারতবর্ষ একটা পরিবার, সেখানে অনেক ভাই বোন মিলেই, অর্থাৎ অনেকগুলো রাজ্য, অনেক ভাষা মানুষ, অনেক সম্প্রদায়ের মানুষ, বর্ণের মানুষ, রাজনৈতিক মতাবলম্বীর মানুষ, সকলে মিলেই তো ভারতবর্ষ। সেই ভারতবর্ষটাকে ধ্বংস করে যদি তাদের জমিদারতন্ত্র বা রাজতন্ত্র করার চেষ্টা করেন বিকশিত ভারতে, মোদিজির নতুন বিকশিত ভারতে, তাহলে তার বিরুদ্ধে লড়াই হবে, চ্যালেঞ্জ হবে, এবং সেই লড়াইয়ে সমস্ত মানুষ তো লড়বে। একদিকে বিজেপি এবং বিজেপির বিরুদ্ধে বোঝা যাচ্ছে যে বাংলায় তৃণমূল কংগ্রেস সেই লড়াই দেওয়ার দমটা রাখে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বুক চিতিয়ে লড়াইটা দিচ্ছেন, তাই তাদের পক্ষে সকলে এসে যোগদান করছেন এই লড়াইয়ে। এই একই কথা তো গতকাল প্রতীকুর রহমানও বলেছেন যে বিজেপিকে আটকাতে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে আমি তৃণমূল কংগ্রেসে এসেছি, এবং জয় বাংলা স্লোগানও দিয়েছে। কিন্তু অন্যদিক থেকে পার্টির অন্দরে বা তার দলের নেতাকর্মীরা তাকে গাদ্দার, মির্জাফর বিভিন্ন রকম মন্তব্য। সেটা তাদের পার্টির ব্যাপার, তাদের পার্টি তাদের কমরেডদের ধরে রাখতে পারবে কি পারবে না সেটা তো সম্পূর্ণ তাদের ব্যর্থতা। তার নিশ্চয় মনে হয়েছে যে সিপিআইএমে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতো জায়গা নেই, তাই তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জয়েন করেছেন। কারণ পরিষ্কার হয়ে যাচ্ছে দিনের আলোর মতো, বাংলায় কি শুধু তাহলে তৃণমূল থাকবে? না, বাংলায় শুধু তৃণমূল। বিজেপি থেকে লোক নিচ্ছেন, সিপিএম থেকে নিচ্ছেন, কংগ্রেস তো আগেই শেষ করে দিয়েছেন। আমরা শেষ করি, দিন আবার দেখছি নওশাদ সিদ্দিকীকে হয়তো নিয়ে নেব। আমরা শেষ করিনি, তারা আসবেন কেন? তারা নিশ্চয় আসছেন, তারা বুঝতে পারছেন যে লড়াইটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করতে পারছে। দেখো, একটা শক্তি, বিজেপি আরএসএস এর মতো একটা দানবীয় শক্তি, তাকে পরাস্ত করতে গেলে যে মাঠে ময়দানে লড়াইটা দিতে হয়, সেই মাঠে ময়দানে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। তো আপনি জাগো বাংলার নিউজ বলছেন, গণশক্তি পড়লে তো দেখা যাচ্ছে বামেরা লড়াই করছে, যুগ সংঘ পড়লে দেখা যাচ্ছে বিজেপি লড়াই করছে। হ্যাঁ, গণশক্তি পড়লে নিশ্চয়ই বামেরা লড়াই করছে দেখা যাচ্ছে, যার প্রথম পাতায় মোদিজির বড় করে অ্যাডভার্টাইজমেন্ট ছাপা হয়, তারপরে আবার তারা মোদিজির বিরুদ্ধেই লড়াই করেন। এই কীরকম লড়াই বোঝা যায় না। টিভি চ্যানেলে যখন আমি বসি, তখন সিপিআইএমের মুখপাত্ররা বিজেপিকে কম, তৃণমূলকে আক্রমণ করতে বেশি ব্যস্ত। তাহলে তৃণমূল ক্ষমতায় আছে রাজ্যে, কিন্তু মুশকিল হচ্ছে শত্রু কারা সেটা তো চিনতে হবে। দেশের শত্রু কারা, সংবিধানকে কারা ভেঙে ফেলতে চাইছে, দেশের বহুত্ববাদকে ভেঙে ফেলতে চাইছে, নিশ্চয়ই তৃণমূলের সমালোচনা করবেন। বিরোধীদের কাজ এই সংসদীয় গণতন্ত্রে বিরোধিতা করাটা প্রয়োজনীয়, বিরোধী স্বর
থাকা প্রয়োজনীয়, তারা সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করে, কিন্তু বিরোধী স্বর যখন থাকে না, তারা সকলে বিজেপির ন্যারেটিভে খেলতে নামে, তখন খেলাটা তো দ্বিপাক্ষিক হয়ে যায়। একদিকে তৃণমূল কংগ্রেস আর একদিকে বিজেপি, একদিকে বাংলার মানুষ, এবং সেই সমস্ত বাংলার মানুষকে যারা জায়গা দিচ্ছেন, তৃণমূল কংগ্রেস জায়গা দিচ্ছেন, যাদের উপর বাংলার মানুষ ভরসা করছেন, তারা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এই লড়াইটা এরকম হচ্ছে। গতকাল প্রতিকুর রহমান, তার আগে আমরা কালিম্পংয়ের বিধায়ক, তিনি তৃণমূলে এসেছেন। আজকে আবার দিবেন্দু বিশ্বাস, বিজেপি নেতা দিবেন্দু বিশ্বাস, অত্যন্ত পরিচিত একজন ফুটবলার। তৃণমূল কি আরও শক্তিশালী হচ্ছে? বাঙালির শক্তি কি আরও বাড়ছে? বাংলার শক্তি ছিল, বাংলার শক্তি আছে, বাংলার শক্তি থাকবে। এই বাংলার লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই লড়াইয়ে আমরা যারা মনে করছি যে সেই লড়াইয়ে একসাথে থাকা উচিত, একত্রিত হওয়া উচিত, তারা সকলে সেই লড়াইয়ে একসঙ্গে আসছি। এটাই তো স্বাভাবিক। লড়াই যখন হয়, যখন একটা আন্দোলন শুরু হয়, তার একটা গতিপথ থাকে। সেই গতিপথে একদিকে প্রতিপক্ষ থাকে আর একদিকে মানুষ থাকে। এখানে প্রতিপক্ষ হচ্ছে বিজেপি এবং আরএসএস, তার বিরুদ্ধে সমস্ত মানুষ একত্রিত। শুধু কি উন্নয়নে আপনাদের ভরসা নেই? একদিক থেকে নেতাদেরকে, আপনাদের অন্যান্য নেতাদেরকে আপনাদের দলে নিচ্ছেন, অন্য দিক থেকে বিভিন্ন প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডারে আবার 500 বাড়িয়ে দিলেন, তারপরে যুব সাথীতে মানুষজন, বাচ্চা অল্প বয়সের ছেলে মেয়েদেরকে লাইনে দাঁড় করিয়ে দিলেন, 1,500 টাকার ভাতা দেবেন। এই ভাতা টাতা দিয়ে কতদিন আর এভাবে টিকে থাকবেন? না, এটা ভাতার বিষয় নয়, বিষয়টা হচ্ছে এটা অর্থনীতির বিষয়। একটু অর্থনীতি বুঝতে হবে। রাষ্ট্র চালাতে গেলে অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে অর্থনীতিটা হচ্ছে এখানে, এই অর্থনীতিটা হচ্ছে ডিমান্ড বেসড ইকোনমি বলে এটাকে। অর্থাৎ মানুষের হাতে যত বেশি পয়সা দেবে, সেই মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, সেই ক্রয় ক্ষমতাটা বাড়লে বাজার চাঙ্গা হবে, বাজার চাঙ্গা হলে টাকাটা ঘুরবে, মানে রোটেট হবে ইকোনমিটা, এবং রোটেট হয়ে স্টেটের ফাইনালি জিডিপিটা বাড়বে এবং স্টেটের অর্থনীতি, ইকোনমিটা শক্তিশালী হবে। এটা হচ্ছে একটা মডেল। সেই মডেলকে পশ্চিমবঙ্গে রূপায়িত করা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কাজ দিতে চাই বেকারদের। এবার যতদিন না সমস্ত বেকারদের কাজ দেওয়া হচ্ছে বা প্রান্তিক সমস্ত মানুষকে একটা জায়গায় তুলে আনা হচ্ছে, ততদিন অবধি তাদেরকে ইন্টারিম রিলিফ দিতে হয়। 14 বছর ক্ষমতায় আছেন, এখনও বলছেন কাজ দিতে চাই, আর দেবেন কবে? না, দিয়েছি বলেই তো এর পরের প্রশ্নটাতেই পরেই উত্তরটা দিচ্ছিলাম যে ভারতবর্ষে বেকারত্বের জাতীয় গড় হচ্ছে 4.8%, অর্থাৎ 100 জনে প্রায় 5 জন বেকার। সেখানে পশ্চিমবাংলায় সেই গড়টা হচ্ছে 3.6, মানে প্রায় 1.5% কম। সুতরাং পশ্চিমবাংলায় মানুষ কম বেকার। এগুলো তৃণমূলের সমীক্ষা? এটা তৃণমূলের সমীক্ষা, এটা টাইমস অফ ইন্ডিয়াতে, অভিষেক ব্যানার্জির সমীক্ষা। টাইমস অফ ইন্ডিয়াতে একটা রিপোর্ট বেরিয়েছে গত সপ্তাহে। সেই রিপোর্ট থেকে আমি বললাম, এই রিপোর্টটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন তথ্য, রাজ্য সরকারের তথ্য, এবং এত যদি বেকারত্ব কম হয়, তাহলে এত বেকার যুবক যুবতীরা দাঁড়াচ্ছে কেন লাইনে 1,500 টাকা ভাতা নেবে বলে? সেটাই বললাম যে 3.6%, অর্থাৎ আমরা অন্যদের থেকে ভালো আছি, কিন্তু এই ভালোর তো শেষ হয় না। আমরা সেই লক্ষ্যে কাজ করছি যাতে এই সংখ্যাটাকে 3.6%টাকে আরও কমিয়ে আনা যায়। বেকারত্বের হার যেটা 3.6 আছে, আমরা শূন্য করতে চাই। একটা জায়গায় আনা হয়েছে, এবং তার মাঝখানে যাতে ইন্টারিম রিলিফ দিয়ে সেই মানুষগুলো অন্তত বেঁচে থাকতে পারেন, সেটা আমাদেরকে দেখতে হচ্ছে। ভারতবর্ষের যে সম্পদের বন্টন, তার যে বিরাট বৈষম্য বিজেপি সরকারের সময় হয়েছে, 1% মানুষের হাতে প্রায় 50% মানুষের 50% সম্পদ চলে গেছে। সেই রকম বৈষম্যমূলক একটা অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে একমাত্র ইকোনমিক মডেল এটাই হতে পারে যেটা পশ্চিমবঙ্গ নিয়েছে। সেই জন্যেই এই মডেল এতটা সাকসেসফুলি গ্রো করছে। মানুষের উপকার হচ্ছে বলেই তো মানুষ আমাদের পাশে থাকছে। একদিকে বামেরা বলছে দুনিয়ার ক্ষেত মজদুর এক হও, বিজেপি বলছে সনাতনী হিন্দুরা এক হও, আর আপনারা বলছেন বাঙালিরা এক হও, ভারতবাসী এক হও। কেন? না, আমরা বাঙালিদের এক হতে তো বলবোই। বাংলার মানুষ একত্রিত হবে, বাংলার মানুষকে জেলে পুরে দেবে বাংলা ভাষার কথা বলার জন্য, বাংলাদেশ পাঠিয়ে দেবে, তো তাদেরকে একত্রিত হতে বলবো না? তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো না? রোহিঙ্গাদের প্রতি খুব দরদ আপনাদের, না? রোহিঙ্গা কে আছে আমি জানি না। আমি বাঙালি এবং বাংলার মানুষদেরকে নিয়ে চিন্তিত। রোহিঙ্গা নিয়ে তো শুভেন্দু অধিকারী এত চিৎকার করেছিল SIR এর আগে, 1,20,00,000 রোহিঙ্গা নাকি আছে। এখন অবধি তো একটা রোহিঙ্গাও ধরা পড়লো না, একটা রোহিঙ্গাকেও দেখতে পেলাম না। তার মানে রাজনৈতিকভাবে এই বিভাজনের ন্যারেটিভ যারা তৈরি করছে, সেই ন্যারেটিভ বাংলার মাটিতে তো সফল হবে না। কারণ এই মাটিতে নজরুল ইসলামের লেখা শ্যামা সঙ্গীত দিয়ে কালী পুজোর উদ্বোধন হয়, আবার সেখানে এই সাম্প্রদায়িকতার রাজনীতি আসছে কোত্থেকে? এখানে কোনো সাম্প্রদায়িকতার রাজনীতি কাজ করবে না। যতই তারা বলুন
হিন্দু 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 করে কথা বলুন, তাদেরকে বলুন শঙ্করাচার্য কেন তাদের বিরুদ্ধে মুখ খুলছেন। তারা যদি এতই হিন্দু ভক্ত হন, ভুয়ো শঙ্করাচার্য বলছে। তো শঙ্করাচার্য ভুয়ো, ভারতবর্ষের বেদ ভুয়ো, বেদান্ত ভুয়ো, সমস্ত পুরাণ ভুয়ো, হিন্দু শাস্ত্র ভুয়ো, একমাত্র সত্যি হচ্ছে বিজেপি আর তাদের RSS। একেবারে শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা 77 ছিলাম, 177 হব লাস্ট। শুভেন্দুবাবুরা 77 ছিলেন, কমে 7টায় না পৌঁছে যান সেটা দেখুন। 177-75-এর গল্প দিয়ে লাভ নেই। অলরেডি বাংলার মানুষ তাদেরকে 50-এর নিচে নামাবে ঠিক করে নিয়েছে। যত দিন যাচ্ছে, নির্বাচন যত এগোচ্ছে, তাদের সংখ্যা তত কমছে। শুভেন্দুবাবু নিজে ওই 177 বলছেন, তার মধ্যে নিজে থাকবেন কিনা সেটাই সন্দেহ আছে। সেটা আগে দেখতে বলুন যে উনি যাতে অন্তত একজন বিধায়ক থাকেন, সেটা শুভেন্দু অধিকারী, তারপরে দেখা যাবে। শুভেন্দু অধিকারী বলছেন যে একেবারে হিন্দুদের ভোটে আমরা সরকার করব, সনাতনীদের সরকার হবে। হুমায়ুন কবির বলছেন যে মুসলমানদের সরকার হবে, আমি 100-র উপরে সিট পাবো। সরকার হবে মানুষের ভোটে, মামাটি মানুষের আশীর্বাদে। যারা সেই আশীর্বাদ পাবেন তারা সরকার করবেন। তারা হিন্দুদের ভোটে করবেন, কেউ মুসলিমদের ভোটে করবেন, আমরা মানুষের ভোটে সরকার করব। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন, মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করে, মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে। সুতরাং মানুষের ভোটে চতুর্থবারের জন্য মামাটি মানুষের সরকার গঠিত হতে। সোশ্যাল মিডিয়ায় যতগুলো সমীক্ষা, কমেন্টস, এগুলো দেখি সবই তো তৃণমূলের বিরুদ্ধে যায়। তৃণমূলের বিরুদ্ধে তারা, সোশ্যাল মিডিয়ার গ্রাম বাংলার মাটি কি আলাদা? তারা কোটি কোটি টাকা খরচা করে সোশ্যাল মিডিয়ায় ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। 2021-এর নির্বাচনেও সমস্ত সংবাদ মাধ্যমের তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল। সরকার তৈরি হয়ে গেছে, তাদের মন্ত্রিসভাও গঠিত হয়ে গেছিলো তারপরে 77 দিনের শেষে। তো এবারও তাই হতে চলেছে। সোশ্যাল মিডিয়া আর মানুষ তো এক নয়। মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া মানুষ ব্যবহার করে না, এটাই পার্থক্য।